সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পাঠটি দুটি পাঠে বিভক্ত, একটি হলো অনুসন্ধানী পাঠ এবং অন্যটি হলো অনুশীলন পাঠ। তো অনুশীলন পাঠটি ভালোভাবে অনুশীলনের জন্য আমাদের এই অনুসন্ধানী পাঠটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। আজকে আমরা অনুসন্ধানী পাঠের অধ্যায় 1 জীববৈচিত্র্য সম্পর্কে পড়ব। তো এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো জানবো সেটি হলো জীববৈচিত্র্য কী, জীববৈচিত্র্যের উদ্ভব, জীববৈচিত্র্যের স্বরূপ, জীবের পারস্পরিক সম্পর্ক, জীববৈচিত্র্য পরিমাপের উপায় এবং বাংলাদেশের জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। মহাশূন্য থেকে যদি পৃথিবীকে দেখো, দেখবে নীল একটা গ্রহ, অন্য সব গ্রহ থেকে যার রং আলাদা। এই নীল গ্রহটাই আমাদের আবাসস্থল। পৃথিবী নামক এই ছোট্ট গ্রহতেই আমাদের মতো লক্ষ লক্ষ জীবের আবাস। অনেক বছর ধরে মানুষ মহাবিশ্বের নানা প্রান্তে অভিযান চালিয়েছে প্রাণের খোঁজে। মহাকাশযান পাঠিয়েছে দূর দূরান্তের গ্রহে প্রাণের সন্ধানে, পানির সন্ধানে। কিন্তু এখন পর্যন্ত এমন সবুজ প্রাণ প্রাচুর্যে ভরপুর কোনো দ্বিতীয় গ্রহ খুঁজে পাওয়া যায়নি। মূলত সৌরজগতের সহল গ্রহগুলোর মধ্যে পৃথিবী একমাত্র গ্রহ যেটি অক্সিজেন, পানি, সবুজ এবং প্রাণ প্রাচুর্যে ভরপুর। পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি এবং পানির প্রাচুর্য এই গ্রহটিকে আমাদের মতো জীবদের বেঁচে থাকার জন্য একটা আদর্শ স্থান হিসেবে গড়ে তুলেছে। তো আমরা জানি জীবের বেঁচে থাকার জন্য কিন্তু অত্যাবশ্যকীয় কিছু উপাদান হলো অক্সিজেন এবং পানি, এবং এই পৃথিবী হলো একমাত্র গ্রহ যে গ্রহটি অক্সিজেন এবং পানির প্রাচুর্য রয়েছে। এবং এই অক্সিজেন এবং প্রাণীর কারণেই কিন্তু লক্ষ লক্ষ জীবের আবাসস্থল হলো এই পৃথিবী। ক্ষুদ্র এককোষী ব্যাকটেরিয়া থেকে জটিল বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, সবুজ শৈবাল থেকে বিশাল আকৃতির নীলতিমি, নানা আকারের নানা বৈশিষ্ট্যের জীবের বাস এই পৃথিবীতে। তো পৃথিবীতে এই সকল জীব অনায়াসেই বাস করে এবং বেঁচে থাকে অক্সিজেন এবং এই পানির কারণে, যেটি অন্য কোনো গ্রহে নেই। ঘন জঙ্গল থেকে মেরুর বরফ ঘেরা তুন্দ্র অঞ্চল, তপ্ত মরুভূমি কিংবা সাগরের গভীর তলদেশে যেখানে যাও দেখবে কত বিচিত্র সব জীব এই পরিবেশের সাথে খাপ খাইয়ে সেখানে বেঁচে থাকে। মূলত পরিবেশের সাথে খাপ খাইয়ে এই কথাটির অর্থ হলো একটি প্রাণী একটি পরিবেশে বেঁচে থাকার জন্য সেই পরিবেশে তাকে বেঁচে থাকতে হলে সেই পরিবেশের সাথে তাকে সমন্বয় করে বেঁচে থাকতে হবে এবং তার উপযোগী উপাদানগুলো অর্থাৎ অক্সিজেন, পানি, সেই পরিবেশের আবহাওয়া তার সাথে মিলতে হবে, তবে সেই প্রাণীটি ওই পরিবেশে বেঁচে থাকতে পারে। তোমাদের মনে কখনো প্রশ্ন এসেছে জীবজগতের এই অভাবনীয় বৈচিত্র্যের রহস্য কী? কিভাবে এত বিচিত্র সব জীবের উদ্ভব হলো? কিভাবে এত বিচিত্র সব পরিবেশে এই জীবেরা টিকে থাকে, বংশবৃদ্ধি করে? পৃথিবীর এই বিস্ময়কর জীববৈচিত্র্য নিয়েই এই অধ্যায়ে আমরা এখন আলোচনা করব। জীববৈচিত্র্য কী? জীব মানে হলো যাদের জীবন আছে। তবে পৃথিবীতে জীবন আছে এমন যে জীবগুলো রয়েছে, এই জীবগুলোর মধ্যে বৈচিত্র্য আমরা দেখতে পাই। আমরা যদি বাড়ির পাশের খোলা জায়গা কিংবা স্কুলের মাঠের আশেপাশের জায়গাগুলো ভালোভাবে লক্ষ্য করি, সেখানে আমরা দেখব শত শত পোকামাকড় ঘাসের ফাঁকে ফাঁকে বাস করে। এখানে আমরা বিভিন্ন ধরনের ছোট ছোট পোকামাকড় দেখতে পাই। যে ঘাসগুলো আমরা দেখি এগুলোকে সাদা চোখে শুধু ঘাস মনে হলেও ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে এখানে ছোট ছোট অনেক প্রজাতির উদ্ভিদের বাস। শুধুমাত্র যে নিজের বাড়ি বা স্কুলের আশপাশটা না, আমরা যদি আমাদের চারপাশে দেখি, দেখব বিভিন্ন ধরনের পশু পাখি, পোকামাকড়, আরও বিভিন্ন ধরনের উদ্ভিদের বাস আমরা লক্ষ্য করব। তাহলে চিন্তা করতে পারো এই গোটা পৃথিবীতে কত লক্ষ লক্ষ জীব ছড়িয়ে আছে। আমাদের আশেপাশের যেসব জীব আমরা দেখি তার বাইরেও অজস্র জীব আমাদের চোখের আড়ালে রয়ে যায়। সমুদ্রের তলদেশে বাস করে এমন অনেক জীব এখনও মানুষের চেনাশোনার পরিধির বাইরে। আবার খালি চোখে দেখা যায় না বলে অণুজীবদের বিশাল রাজ্যের একটা বড় অংশই এখনও আমাদের কাছে অজানা। অণুজীব হলো যে জীবগুলোকে খালি চোখে দেখা যায় না।
অর্থাৎ অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে এগুলোকে আমরা দেখতে পাই। তো এই অণুজীব বিশাল রাজ্যের একটি বড় অংশই কিন্তু আমাদের কাছে এখনও অজানা। আমরা জানিও না যে পৃথিবীতে আরও কত কত অণুজীব রয়েছে। তাহলে ভেবে দেখো, এই সুবিশাল পৃথিবীতে জীবনের কি বিশাল বৈচিত্র্য ছড়িয়ে আছে। উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সকল জীবের মধ্যে এই বিপুল বৈচিত্র্যকেই বোঝাতেই জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি শব্দটি ব্যবহার করা হয়। পৃথিবীতে মোট কত সংখ্যক জীবের প্রজাতি রয়েছে অনুমান করতে পারবে? সত্যি বলতে এই সংখ্যাটা ঠিক কত তা কেউ এখনও জানে না। তবে অনেক বিজ্ঞানী অনুমান করেন প্রায় 87 লক্ষ প্রজাতির জীব এই পৃথিবীতে রয়েছে। এই আনুমানিক সংখ্যা নিয়েও অনেক মতভেদ রয়েছে, তবে বেশিরভাগ বিজ্ঞানীরা একমত হয়েছেন যে এই সংখ্যাটা 50 লক্ষ থেকে 1 কোটির মধ্যে। এই বিশাল জীববৈচিত্র্যের একটা ক্ষুদ্র অংশ সম্পর্কেই এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি। 2022 সাল পর্যন্ত 21 লক্ষর বেশি প্রজাতির জীব শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি পাওয়া গেছে পোকামাকড়। আর এর বাইরেও যে বিপুল সংখ্যক জীব আছে বলে অনুমান করা হয়, তাদের খোঁজ বিজ্ঞানীরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন এবং প্রতিনিয়ত এই তালিকায় নতুন নতুন প্রজাতির নাম যুক্ত হচ্ছে। তো এতক্ষণ আমরা জীববৈচিত্র্য সম্পর্কে জানলাম। জীববৈচিত্র্য হলো বিচিত্র রকমের যেই জীব এই পৃথিবীতে বসবাস করে, তাই হলো জীববৈচিত্র্য। এবং পৃথিবীতে এখনও মোট কত প্রজাতির জীব রয়েছে সেই বিষয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট ধারণা নেই। এবার আমরা জীববৈচিত্র্যের উদ্ভবের জৈবিক কারণগুলো জানব। কোনো প্রজাতির নিজস্ব বৈশিষ্ট্যগুলো হাজার হাজার বছরে প্রজন্মের পর প্রজন্ম ধরে বিকশিত হতে থাকে। একটি জীব তার পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর জন্য, অর্থাৎ একটি জীব সেই পরিবেশে টিকে থাকার জন্য যে কৌশলগুলো অবলম্বন করে তাকে বলা হয় অভিযোজন। অপরদিকে নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই জীবের এক প্রজন্ম থেকে পরের প্রজন্মে যাওয়ার সময় কিছুটা পরিবর্তন ঘটে। তো এই কথাটির অর্থ হলো যে কারণে আমরা দেখতে হুবহু আমাদের মা বাবার মতো না হয়ে একটু হলেও আলাদা হই। দেখো, মা বাবা থেকে জন্ম নেওয়া যে শিশুটি কিন্তু হুবহু তার মা বাবার মতো হয় না। একইভাবে কোনো একটি গরু যখন নতুন একটি বাছুরকে জন্ম দেয়, সেই বাছুরটি কিন্তু হুবহু মা গরুটির মতো হয় না, কিছুটা পরিবর্তন ঘটে। যমজ না হলে ভাই বোনদের চেহারাও হুবহু একই হয় না, যদিও তারা একই মা বাবার সন্তান। তো একই মা বাবার সন্তান হলে দুটি সন্তানের কিন্তু চেহারা একই রকম হয় না, দুজন সন্তানের চেহারা দু রকমের হয়ে থাকে। মা বাবা থেকে সন্তান এই এক প্রজন্মে চেহারার এই পার্থক্য খুব ছোট পরিবর্তন, কিন্তু যখন লক্ষ লক্ষ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই ছোট পরিবর্তনগুলো ঘটতে থাকে, এক পর্যায়ে এমন বৈশিষ্ট্যের নতুন জীব দেখা যায় যা তার আদি পূর্বপুরুষ থেকে অনেক আলাদা। তো এ ধরনের পরিবর্তন হতে হতে একসময় লক্ষ লক্ষ বছর পর, অর্থাৎ লক্ষ বছর পর যেই নতুন জীবটি আমরা দেখি এবং লক্ষ বছর আগের যে জীবটি, সেই দুটি জীবের মধ্যে কিন্তু আমরা বিপুল পার্থক্য দেখতে পাই। এভাবেই কিন্তু জীবের বৈচিত্র্যের সৃষ্টি হয়। তার মানে হলো 1 বছর 2 বছরের মধ্যে তেমন কোনো পরিবর্তন না হলেও লক্ষ বছর আগে আমি একটি প্রাণী যেভাবে দেখেছিলাম, লক্ষ বছর পর দেখা যায় সেই প্রাণীটির মধ্যে এবং আগের প্রাণীটির মধ্যে বিপুল পার্থক্য হয়ে গেছে। এইভাবে দীর্ঘ সময় ধরে জীবের মধ্যে পরিবর্তন ঘটার যে প্রক্রিয়া, তো এভাবে দীর্ঘ সময়ে কিন্তু জীবের পরিবর্তন ঘটতে থাকে এবং এই পরিবর্তনই হলো বিবর্তন। তাহলে আমরা বলতে পারি বিবর্তন হলো যখন এভাবে যে একটি জীব থেকে নতুন আরেকটি জীবের জন্ম হয়। তো লক্ষ লক্ষ বছরে এই যে নতুন জীবগুলো সৃষ্টি হয়, নতুন জীবগুলোতে কিন্তু সামান্য সামান্য পরিবর্তন আসতে থাকে। তো এভাবে পরিবর্তন হতে 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 লক্ষ লক্ষ বছর পর এই পরিবর্তনটা কিন্তু অনেক বেশি পরিমাণে হয়ে যায় এবং এই বেশি পরিবর্তনটি হলো বিবর্তন।
বিবর্তন এবং অভিযোজন প্রক্রিয়ায় প্রাপ্ত বৈশিষ্ট্যই জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে। বিবর্তন হলো পরিবর্তন এবং অভিযোজন হলো একটি প্রাণী সে যে পরিবেশে আছে সেই পরিবেশে সে টিকে থাকার জন্য তাকে কৌশল অবলম্বন করতে হয়। যেমন মেরু ভাল্লুকে শুধুমাত্র বরফে টিকে থাকতে পারে, কিন্তু অন্য যেই প্রজাতির ভাল্লুক রয়েছে তারা কিন্তু এই বরফের স্থানে টিকে থাকতে পারে না। এই মেরু ভাল্লুককে বরফে টিকে থাকার জন্য কৌশল অবলম্বন করতে হয়। এই কৌশল অবলম্বনই হলো অভিযোজন প্রক্রিয়া। তো বিবর্তন হলো পরিবর্তন, অভিযোজন হলো বেঁচে থাকার কৌশল। তো এই দুটির মধ্যে প্রাপ্ত বৈশিষ্ট্য জীবজগতের সদস্যদের একে অন্যের কাছ থেকে আলাদা করে তুলেছে। যে কোনো প্রাণী তার জীবদ্দশায় নিজের প্রতিরূপ সৃষ্টির মাধ্যমে তার প্রজাতিকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ একটি মেরু ভাল্লুক কিন্তু আরেকটি মেরু ভাল্লুকের জন্ম দিবে, এভাবে সে তার বংশবৃদ্ধি করে, তার বংশকে বাঁচিয়ে রাখে, যা আমরা প্রজনন হিসেবে জানি। এটিকে একটি প্রজনন প্রক্রিয়া বলা হয়। অর্থাৎ একটি গরু থেকে নতুন গরুর বাছুর জন্ম দেয়, সেই বাছুরটি আবার মা হয়ে আবার সেই নতুন বাছুর জন্ম দেয়। এভাবেই তারা তাদের বংশ বৃদ্ধি করতে থাকে। এই প্রক্রিয়াটিকে বলা হয় প্রজনন। যে জীবগুলো সময়ের সঙ্গে বিবর্তিত ও অভিযোজিত হয়ে একে অপরের থেকে এতটাই আলাদা হয়ে গেছে যে সেগুলো আর একে অপরের সঙ্গে প্রজননে অংশ নিতে পারে না, সেগুলো আলাদা প্রজাতি হিসেবে বিবেচনা করা হয়। যেসব জীব একে অপরের সাথে প্রজনন করতে পারে সেগুলোকে সাধারণত একই প্রজাতির ভেতরে অন্তর্ভুক্ত করা হয়। তো এই কথাটির মানে হলো প্রজনন সাধারণত হয়ে থাকবে একই প্রজাতির মধ্যে। অর্থাৎ একটি মেয়ে মেরু ভাল্লুক এবং একটি পুরুষ মেরু ভাল্লুক থেকে কিন্তু একটি সদ্য নতুন মেরু ভাল্লুকের বাচ্চার জন্ম হবে। তো এভাবেই তারা কিন্তু বংশ বৃদ্ধি করতে থাকে এবং এভাবে তাদের প্রজাতিকে আরও বৃদ্ধি করতে থাকে। এবার আমরা জীববৈচিত্র্যের স্বরূপ সম্পর্কে জানব। জীববৈচিত্র্যের স্বরূপ হলো দীর্ঘ সময় ধরে ছোট ছোট পরিবর্তন যে ঘটতে থাকে। তো একটি জীব থেকে যখন নতুন আরও একটি জীব সৃষ্টি হয়, সামান্য সামান্য পরিবর্তন ঘটতে থাকে। তো ধীরে ধীরে এই পরিবর্তন, এই যে ছোট ছোট পরিবর্তনগুলো ঘটতে থাকে, বিভিন্ন জীবের মধ্যে স্বতন্ত্র বৈশিষ্ট্য কীভাবে গড়ে ওঠে আর তার থেকে কিভাবে আলাদা আলাদা প্রজাতির উৎপত্তি হয় তা তো তোমরা এতক্ষণে জানলে। এখন একটু ভেবে দেখো তো, সব জীব কি সব অঞ্চলে টিকে থাকতে পারে? যেমন শীতের দেশের পেঙ্গুইন কি আমাদের দেশের গরমে টিকতে পারবে? আবার মরুর দেশের উট কি কখনো বরফে ঢাকা মেরু অঞ্চলের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারবে? নিশ্চয় না। তার মানে কি দাঁড়ালো? প্রতিটি প্রাণীর নিজস্ব কিছু বৈশিষ্ট্য থাকে। অর্থাৎ এই মরুভূমির উট মরুভূমিতেই টিকে থাকতে পারে। মরুভূমির উট কিন্তু বরফ এলাকায় গিয়ে সে আর টিকে থাকতে পারবে না। এই যে তার একটি নিজস্ব বৈশিষ্ট্য থাকে যা তাকে তার নির্দিষ্ট পরিবেশে খাপ খাওয়াতে সাহায্য করে, এই বৈশিষ্ট্যই হলো জীববৈচিত্র্যের স্বরূপ। অর্থাৎ প্রত্যেক জীবেরই কিন্তু নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে। আর যেসব প্রাণীর বৈশিষ্ট্য সেই নির্দিষ্ট পরিবেশের সাথে খাপ খাওয়ানোর উপযোগী নয়, সেই প্রাণীরা সময়ের সাথে সেই অঞ্চল থেকে হারিয়ে যায়। তো তুমি যদি একটি পেঙ্গুইন পাখিকে বাংলাদেশে নিয়ে আসো, দেখা যাবে কিছুদিন পর সেটি মারা গেছে। তার মানে এই পেঙ্গুইন পাখিটি কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় খাপ খাওয়াতে পারবে না। এখন ভেবে দেখো, কোন ধরনের পরিবেশে কোন ধরনের জীব টিকে থাকে। পানির নিচে টিকে থাকে যেসব প্রাণী, তাদের অবশ্যই পানিতে নিঃশ্বাস নেবার কায়দা জানা থাকতে হবে, কিংবা অনেক লম্বা সময় ধরে দম ধরে রাখার দক্ষতা থাকতে হবে। আবার ঘন জঙ্গলে টিকে থাকতে হলে কোনো জীবকে সেই পরিবেশের উপযোগী অন্য ধরনের দক্ষতা জানা থাকতে হবে। এরকম প্রতিটি এলাকার বৈশিষ্ট্য অনুযায়ী সেখানকার উদ্ভিদ বা প্রাণীরা অভিযোজিত হয়। তার মানে আমরা এই পড়া থেকে বুঝতে পারলাম একটি প্রাণীকে সেই পরিবেশে টিকে থাকার জন্য সেই পরিবেশের উপযোগী বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে। অর্থাৎ উট মরুভূমির গরম পরিবেশে টিকে থাকতে অভ্যস্ত, আবার পেঙ্গুইন পাখি বরফাচ্ছন্ন এলাকায় এটি বেঁচে থাকতে পারে। তোমার কোনো নির্দিষ্ট অঞ্চলের বৈশিষ্ট্যের সাথে খাপ খাইয়ে যে সকল জীব টিকে থাকে ও বংশবৃদ্ধি করে, সেই জীবগোষ্ঠী এবং তার পরিবেশের অজৈব উপাদানসমূহ মিলে যে সিস্টেম তৈরি হয়
তাকে বলা হয় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র। এখন আমরা বাস্তুতন্ত্র সম্পর্কে জানব। মূলত বাস্তুতন্ত্র হলো জীব এবং অজীব এ দুটি উপাদানের মধ্যে সমন্বয় তৈরি করা। তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি, মনে করো পাখি এবং মাছ এই দুটি হলো জীব, এবং অজীব উপাদান হলো মাটি, পানি, বায়ু। তো পাখি এবং মাছ কিন্তু মাটি, পানি, বায়ু ছাড়া বেঁচে থাকতে পারবে না। তো এই পাখি এবং মাছকে বেঁচে রাখার জন্য মাটি, পানি, বায়ু প্রয়োজন। তো এই দুটি জীব এবং অজীব উপাদানের মধ্যে যে সিস্টেম তৈরি হয় তাই হলো বাস্তুতন্ত্র। অর্থাৎ জীব উপাদানগুলো কখনোই অজীব উপাদানের সাহায্য ছাড়া বেঁচে থাকতে বা পরিবেশে টিকে থাকতে পারে না। এই প্রক্রিয়াটিকে বলা হয় বাস্তুতন্ত্র। এই বাস্তুতন্ত্রকে বায়োমও বলা হয়ে থাকে। পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাই। এর কারণ হলো পৃথিবীর বিভিন্ন অঞ্চল কিন্তু বিভিন্ন ধরনের। কারণ পৃথিবীর কোথাও আমরা বরফাচ্ছন্ন দেখি, আবার কোথাও মরুভূমি, আবার কোথাও নাতিশীতোষ্ণ। তো এই কারণে আমরা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন ধরনের বাস্তুতন্ত্র দেখতে পাই। বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের এ সকল বায়োমকে মোটা দাগে 5টি ভাগে ভাগ করা যায়, যেমন জলজ, তৃণভূমি, বন, মরুভূমি এবং তুন্দ্রা। এই বায়োমগুলোর কয়েকটিকে আবার আরও কয়েকটি নির্দিষ্ট ভাগে ভাগ করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়, সাধারণভাবে সকল বন বা জঙ্গলকে এক ধরনের বায়োম বলা হলেও এই যে বন জঙ্গলের মধ্যেও কিন্তু পার্থক্য রয়েছে। যেমন ঘনবর্ষণ বন, নাতিশীতোষ্ণ বন, উত্তর গোলার্ধের শীতপ্রধান অঞ্চলের বন বা তাইগাকে আলাদা আলাদা বায়োমের ধরন হিসেবে চিহ্নিত করা হয়। কারণ এগুলো সব বন হলেও এই বনগুলোর মধ্যে পার্থক্য রয়েছে। কোনো কোনো বনে খুব বেশি বৃষ্টি হয়, কোনো বন বেশি ঠান্ডাও নয়, আবার বেশি গরমও নয়, আবার কোনো বন খুব বেশি শীত পড়ে। তো এ ধরনের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে এগুলোকে আলাদা আলাদা বায়োমে ভাগ করা হয়। কারণ এই ধরনের বায়োম হলেও এগুলো এক ধরনের বায়োম হলেও বিভিন্ন অঞ্চলের জীববৈচিত্র্যের মধ্যে অনেক পার্থক্য দেখা যায়। যেমন বাংলাদেশের সুন্দরবনে যে ধরনের জীববৈচিত্র্য দেখতে পাওয়া যায়, উত্তর আমেরিকার বনাঞ্চলে কিন্তু তেমনটি দেখা যায় না। আবার দুটোকেই সাধারণভাবে জলজ বাস্তুতন্ত্র বলা হলেও তোমার বাড়ির পুকুরের যে জলজ বাস্তুতন্ত্রের সাথে গভীর সমুদ্রের বাস্তুতন্ত্রের কিন্তু অনেক পার্থক্য দেখা যাবে। পুকুরের বাস্তুতন্ত্রে আমরা দেখতে পাই ছোট ছোট মাছ রয়েছে, সেখানে বিভিন্ন অণুজীব থাকতে পারে, শৈবাল থাকতে পারে, এ ধরনের বিভিন্ন উপাদান, অক্সিজেন, এই বিভিন্ন উপাদানগুলো থাকে। কিন্তু গভীর সমুদ্রে আমরা আরও বিভিন্ন বেশি অজীব উপাদান এবং জীব উপাদান দেখতে পাই। এজন্য এই বাড়ির পুকুর এবং গভীর সমুদ্র জলজ বাস্তুতন্ত্র হলেও দুটি কিন্তু ভিন্ন রকমের। কোনো কোনো প্রজাতির জীব বিভিন্ন পৃথিবীর নানা অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে বাস করে। আবার অনেক জীব আছে যেগুলো কোনো নির্দিষ্ট অঞ্চল ছাড়া আর কোথাও দেখা যায় না। সেটি আমরা বলতে পারি পেঙ্গুইন। পেঙ্গুইন আমরা দেখি শুধুমাত্র বরফ অঞ্চলে, অ্যান্টার্কটিকা মহাদেশের বরফ অঞ্চলে কিন্তু আমরা পেঙ্গুইন দেখি। যে সকল জীব শুধুমাত্র একটা নির্দিষ্ট অঞ্চলেই দেখা যায় তাদেরকে ওই অঞ্চলের স্থানীয় প্রজাতি হিসেবে গণ্য করা হয়, কারণ এই প্রজাতিটিকে আমরা আর কোথাও দেখতে পাই না। আবার সব অঞ্চলের পরিবেশের জীববৈচিত্র্য কিন্তু একই রকম সমৃদ্ধ হয় না। তো এখানে আমাদের একটি মানচিত্র দেওয়া আছে। এই মানচিত্রটিতে এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, যেমন ঘনবর্ষণ বন, মরুভূমি, তৃণভূমি, মিঠা পানি, সামুদ্রিক পানি, বরফাবৃত অঞ্চল। এই যে মানচিত্রের মধ্যে বিভিন্ন অঞ্চলগুলোকে রং দিয়ে তোমাদের দেখানো হচ্ছে। এই যে সাদা অংশটি হলো বরফাবৃত, তো বরফাবৃত অঞ্চলটি হলো, এই অঞ্চলটি হলো বরফাবৃত অঞ্চল। তো আমরা জানি বরফাবৃত অঞ্চলে পেঙ্গুইন আমরা দেখতে পাই, আবার অনেক সময় মেরু ভাল্লুকও বরফাবৃত অঞ্চলে দেখা যায়। তো এখানে এই মানচিত্রের মধ্যে পৃথিবীর ভিন্ন ভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন যে বাস্তুতন্ত্র সেই বিষয়টি এখানে দেখানো হচ্ছে। এবার আমরা একটি নতুন বিষয় সম্পর্কে জানবো, সেটি হলো পৃথিবী জুড়ে জীববৈচিত্র্যের হটস্পট। তো এই পেজে আমরা জীববৈচিত্র্যের হটস্পটগুলো সম্পর্কে জানবো। মূলত হটস্পট কি? যেসব অঞ্চলে স্থানীয় প্রজাতির সংখ্যা অনেক বেশি, লক্ষ্য করলে দেখবে সেখানে পরিবেশের এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা অনেক বেশি প্রজাতিকে বেঁচে থাকতে সহায়তা করে। যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম পেঙ্গুইন পাখির কথা বললাম। তো পেঙ্গুইন মেরু অঞ্চলে বেঁচে থাকার, বরফ অঞ্চলে বেঁচে থাকার একটি কারণ হলো তারা সেখানে উপযোগী পরিবেশ পায় এবং তারা প্রচুর পরিমাণে বংশবৃদ্ধি করতে পারে। সেই পরিবেশটা তাদের জন্য উপযোগী থাকে এবং তারা বংশবৃদ্ধি করে এবং এই যে বেশি প্রজাতিকে সেখানে বেঁচে থাকতে তারা
সহায়তা পায়, অর্থাৎ খুব সহজেই তারা সেখানে বেঁচে থাকতে পারে। সবচেয়ে বেশি জীববৈচিত্র্য ধারণ করা বাস্তুতন্ত্রগুলোতে সেখানকার প্রাণী, উদ্ভিদ, অণুজীবের সংখ্যা বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশগত অবস্থা থাকে। তার মানে আমরা বলতে পারি কোনো একটি পরিবেশে কোনো একটি জীব বেঁচে থাকবে সেটি নির্ভর করে সেই পরিবেশের আদর্শের উপর। পরিবেশটি যদি অনুকূলে হয়, অর্থাৎ জীবটি যদি সেই পরিবেশে খুব সহজে বেঁচে থাকতে পারে, জীবটি সেই পরিবেশে টিকে থাকতে পারে এবং ধীরে ধীরে বংশবৃদ্ধি করতে পারে। তাই সঙ্গত কারণে এসব জীববৈচিত্র্যের সমৃদ্ধ অঞ্চলকে বলা হয় জীববৈচিত্র্যের হটস্পট। অর্থাৎ জীববৈচিত্র্যের হটস্পট হলো এমন স্পটগুলো যে স্পটগুলোতে জীবগুলো খুব সহজেই বেঁচে থাকতে পারে এবং বংশবৃদ্ধি করতে পারে এবং দীর্ঘদিন বেঁচে থাকার প্রবণতা এখানে দেখা যায়। পরিবেশ যদি অনুকূল না হয়, দেখা যায় ওই পরিবেশে ধীরে ধীরে প্রাণীটি বিলুপ্ত হতে থাকে কিংবা মারা যেতে থাকে। তার মানে আমরা বলতে পারি জীববৈচিত্র্যের হটস্পট হলো এমন স্পটগুলো যে স্পটে ওই প্রাণীটি খুব সহজে বেঁচে থাকতে পারে, পরিবেশের সাথে খাপ খাইয়ে থাকতে পারে, বংশবৃদ্ধি করতে পারে। পৃথিবীতে এখন পর্যন্ত 36টি জীববৈচিত্র্যের হটস্পট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে গালাপাগোস দ্বীপপুঞ্জ, মাদাগাস্কার, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, চিলি সহ আরও অনেকগুলো অঞ্চলের বিভিন্ন অংশ। একটা ছোট তথ্য দিলেই এই হটস্পটগুলোর গুরুত্ব বোঝা যাবে। এই সবগুলো এলাকার যোগফল পৃথিবীর মোট এলাকার মাত্র 2.5% কাছাকাছি। তাহলে চিন্তা করতে পারো পুরো পৃথিবীর শুধুমাত্র 2.5% হলো এই জীববৈচিত্র্যের হটস্পট। অথচ পৃথিবীর মোট উদ্ভিদ ও মেরুদণ্ডী প্রাণীর প্রায় অর্ধেক প্রজাতি এই ছোট্ট এলাকার বাসিন্দা। এদের বড় অংশই আবার এসব এলাকার স্থানীয় প্রজাতি, অর্থাৎ পৃথিবীর আর কোথাও এদের দেখা যায় না। স্থানীয় প্রজাতি হলো যে প্রজাতিগুলো শুধুমাত্র একটি নির্দিষ্ট স্থানেই থাকে, অন্য কোথাও এদের পাওয়া যাবে না। যেমন আমরা জানি অ্যামাজন বনে অ্যানাকোন্ডা সাপ দেখা যায়, কিন্তু অ্যানাকোন্ডা সাপ অন্য কোথাও খুব কমই দেখা যায়। তো এগুলো হলো স্থানীয় প্রজাতি। এই কারণে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এই জীববৈচিত্র্যের সমৃদ্ধ এলাকাগুলো সংরক্ষণ করা গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য কিন্তু অত্যন্ত জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটাই কিন্তু এখনও বলা হয়নি, তা হলো বাংলাদেশের একটা অংশ এই জীববৈচিত্র্যের হটস্পটগুলোর মধ্যে চিহ্নিত করা হয়েছে। উপরে যে ইন্দো বার্মা হটস্পট আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ইন্দো বার্মা হটস্পটের ভেতরে কিন্তু বাংলাদেশের একটি অংশ রয়েছে। তাহলে পৃথিবীর জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে আমাদের দেশের প্রকৃতিকে রক্ষা করা কতটা প্রয়োজন বুঝতে পারছো। জীবের পারস্পরিক সম্পর্ক। কোনো এলাকার বাস্তুতন্ত্র গড়ে ওঠে সেই এলাকার সকল জীব ও অজীব বস্তুর পারস্পরিক নির্ভরশীলতার উপর ভিত্তি করে। অর্থাৎ জীব হলো প্রাণী যার জীবন আছে। এই জীব প্রাণীটি সকল অজীব বস্তুর উপর নির্ভরশীল। অজীব বস্তুগুলো হলো মাটি, পানি, বায়ু। তার মানে জীবের বেঁচে থাকার জন্য এই অজীব উপাদানগুলো কিন্তু অত্যাবশ্যক। কোনো জীবই এই অজীব উপাদানগুলো ছাড়া বেঁচে থাকতে পারে না। পরিবেশের ভারসাম্য তখনই বজায় থাকে যখন এই সকল উপাদানগুলো স্বাভাবিক মাত্রায় পরিবেশে টিকে থাকে। তার মানে সকল জীব পরিবেশে বেঁচে থাকার জন্য আমাদের এই পরিবেশের এই অজীব উপাদানগুলো মাটি, পানি, বায়ু যদি সঠিক স্বাভাবিক মাত্রায় না থাকে, সেক্ষেত্রে কোনো প্রাণী কিন্তু পরিবেশে টিকে থাকতে পারবে না। পরিবেশের কোনো উপাদান, যেমন কোনো নির্দিষ্ট প্রজাতির জীব হঠাৎ বিলুপ্ত হলে তা যেমন ওই পরিবেশকে হুমকির মুখে ফেলে, একইভাবে কোনো প্রজাতির সদস্য সংখ্যা হঠাৎ বেড়ে যাওয়া পরিবেশের ভারসাম্য নষ্ট করে। তোমরা আগের শ্রেণীতে খাদ্যচক্রের কথা জেনেছো। পরিবেশের বিভিন্ন জীব কিভাবে একে অপরের উপর নির্ভর করে তাও জেনেছো। পরিবেশে বিভিন্ন প্রাণী থাকে এবং একটি প্রাণী অন্য প্রাণীর উপর নির্ভরশীল খাদ্যের জন্য। তো একটি প্রাণী অন্য প্রাণীকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন ঘাসফড়িং ঘাস খেয়ে বেঁচে থাকে, আবার ঘাসফড়িংকে খায় ইঁদুর, আবার ইঁদুরকে খায় বিড়াল। তো এভাবে একটি প্রাণী অন্য একটি প্রাণী খেয়ে বেঁচে থাকে। এভাবে পরিবেশে বিভিন্ন প্রাণী কিন্তু তাদের খাদ্যের জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল। পরিবেশের বিভিন্ন জীব কিভাবে একে অপরের উপর নির্ভর করে তাও জেনেছ। সত্যি বলতে শুধু খাদ্য নয়, মানুষসহ সকল উদ্ভিদ, প্রাণী বা অণুজীবের সকল প্রয়োজন কিন্তু এই পরিবেশ থেকেই মেটে। একটু চিন্তা করলে দেখবে যে কোনো প্রাণীর বেড়ে ওঠা বা খাদ্য সংস্থান, বংশবৃদ্ধি সব কিছুর জন্যই সে তার পরিবেশের উপর নির্ভরশীল।
আবার সকল প্রাণী একসময় মারা যায়, তখন সে অন্য কারো খাদ্যে পরিণত হয় কিংবা মাটিতে মিশে গিয়ে উদ্ভিদের পুষ্টি যোগায়। এভাবে সজীব ও অজীব সকল উপাদানের একে অন্যের উপর নির্ভরশীলতার মধ্য দিয়েই কোনো ইকোসিস্টেমের ভারসাম্য বজায় থাকে। তাহলে আমরা বলতে পারি পরিবেশে এই সজীব উপাদানগুলো এবং অজীব উপাদানগুলো একে অপরের সাথে কানেক্টেড। একটি উপাদান, এই জীব উপাদানটি কিন্তু এই অজীব উপাদানগুলো ছাড়া বেঁচে থাকতে পারবে না। জীববৈচিত্র্য পরিমাপের উপায়। তো কিভাবে আমরা এই জীববৈচিত্র্যকে, পরিবেশে তো শত শত লক্ষ লক্ষ প্রজাতির জীব রয়েছে, কিভাবে আমরা এই জীববৈচিত্র্য পরিমাপ করতে পারি? জীববৈচিত্র্য পরিমাপের অনেকগুলো উপায় আছে, তবে এসব উপায়ের মধ্যে মূলত দুটি বিষয় জানার চেষ্টা করা হয়। প্রথমত, কোনো নির্দিষ্ট এলাকায় কতগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির উপস্থিতি রয়েছে। দ্বিতীয়ত, ওই নির্দিষ্ট এলাকায় এক প্রজাতির অর্থাৎ এক একটি প্রজাতির সদস্য সংখ্যা কত। আগেই জেনেছ পৃথিবীর মোট জীবের প্রজাতির যে আনুমানিক সংখ্যা, তার একটা ক্ষুদ্র অংশ এখন পর্যন্ত বিজ্ঞানীরা শনাক্ত করতে পেরেছেন। তাহলে বলতে পারো এই যে মোট জীববৈচিত্র্যের শুধুমাত্র একটি ক্ষুদ্র অংশই কিন্তু বিজ্ঞানীরা এখন পর্যন্ত শনাক্ত করতে পেরেছেন। বড় বড় জীবের প্রজাতির অস্তিত্ব খুঁজে বের করা তুলনামূলক সহজ, কিন্তু ক্ষুদ্র পোকামাকড় বা অণুজীবের ক্ষেত্রে কাজটা মোটেও সহজ নয়। বিশেষত দুর্গম বা গহীন অঞ্চলে, যেমন গভীর সাগরতলে, জীবের প্রজাতির অনুসন্ধান করা অত্যন্ত দুরূহ কাজ। এজন্য এই জীববৈচিত্র্য পরিমাপ করা কিন্তু একটি কঠিন কাজ। তবে এখন পর্যন্ত বিজ্ঞানীদের পর্যবেক্ষণ অনুযায়ী এটুকু বলা যায় যে বিষুবরেখার কাছাকাছি তুলনামূলক উষ্ণ ও জলবিদ্যুৎ অঞ্চলে সাধারণত জীববৈচিত্র্য বেশি থাকে। আবার মরুভূমির মতো শুষ্ক রুক্ষ প্রকৃতির ক্ষেত্রে জীববৈচিত্র্য তুলনামূলক কম দেখা যায়। যেমন দক্ষিণ আমেরিকার আমাজন বন পৃথিবীর সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলের মধ্যে একটি। এই বনের উদ্ভিদরাজি যে বিপুল পরিমাণ অক্সিজেন উৎপাদন করে তা গোটা পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমরা জানলে অবাক হবে, এই যে দক্ষিণ আমেরিকার আমাজন বন, এই বনে যত উদ্ভিদ গাছগাছালি রয়েছে, এই গাছগাছালিগুলো থেকে উৎপাদিত অক্সিজেন পৃথিবীর বায়ুমণ্ডলকেই ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এজন্য এই আমাজনকে বনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। আবার পশ্চিম প্রশান্ত মহাসাগর এবং ভারত মহাসাগরের উষ্ণ জলে নানা প্রজাতির মাছ, প্রবাল ইত্যাদি মিলে অসাধারণ বৈচিত্র্যময় সামুদ্রিক পরিবেশ দেখতে পাওয়া যায়। অনেক প্রবাল মিলে প্রবাল প্রাচীর তৈরি করে, যেগুলো আরও শত শত প্রজাতির জীবের বাসস্থান। এসব প্রবাল প্রাচীরে ক্ষুদ্র সামুদ্রিক শৈবাল থেকে শুরু করে অজস্র বড় বড় সামুদ্রিক জীবও বাস করে। তার মানে আমরা যে শুধুমাত্র শুষ্ক স্থানগুলোর জীবকে পরিমাপ করছি তা নয়। এই যে সমুদ্র, বিশাল সমুদ্র কিন্তু অজস্র বড় বড় এবং ক্ষুদ্র বিভিন্ন ধরনের জীব বাস করে। আমাদের দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনস দ্বীপও এরকম বহু সামুদ্রিক জীবের আশ্রয়। একটু আগে তোমরা জেনেছো জীববৈচিত্র্যের উদ্ভব কিভাবে ঘটে এবং এর জৈবিক কারণ কি। তোমরা জেনেছো যে জীবের এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে যাওয়ার সময় ছোট ছোট পরিবর্তন ঘটে। তো এই পরিবর্তনের কথা কিন্তু আমি তোমাদের বলেছি। পরিবর্তন হলো যখন একটি মা গরু থেকে নতুন একটি ছোট গরু বাছুর জন্ম দেয়, সেই বাছুরটি কিন্তু মা গরুটির মতো হয় না, কিছুটা পরিবর্তন হয়। আবার একইভাবে ওই গরু বাছুরটি একসময় বড় হয়ে নতুন যখন বাচ্চার জন্ম দেয়, সেই বাচ্চাটি কিন্তু মা বাচ্চাটির মতো হয় না। এভাবে ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে, অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মে পরিবর্তন ঘটতে থাকে। বহু বছর ধরে এই পরিবর্তন বাড়তে বাড়তে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্যধারী নতুন আরেকটি জীবের উদ্ভব ঘটে। অর্থাৎ আমরা বলতে পারি পরিবর্তনের মাধ্যমেই কিন্তু নতুন নতুন জীবের সৃষ্টি হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই পার্থক্য শরীরের কোথায় ঘটে। অর্থাৎ এই যে গরু থেকে গরুর নতুন একটি বাচ্চা জন্ম হলো, তার যে মায়ের সাথে তার যে পার্থক্যটি, এই পরিবর্তনটি কোথায় ঘটে? মানুষের বৈশিষ্ট্য কিভাবে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হয়? এর উত্তরটা বুঝতে হলে তোমাদের জীবকোষের গঠনটা কেমন তা ভালোভাবে বুঝতে হবে। পরবর্তী সময়ে তোমরা বিস্তারিতভাবে এই বিষয়ে জানতে পারবে। তবে এখন এটুকু জেনে রাখো যে কোষের যে অংশ, আমরা জানি কোষ হলো জীবদেহ গঠনের মূল ভিত্তি। তো কোষের যে অংশ জীবের সকল বৈশিষ্ট্য পরম্পরায় বয়ে নিয়ে যায় তাকে বলা হয় জিন। তো কোষের একটি অংশ হলো জিন, অর্থাৎ জিনের মাধ্যমেই কিন্তু বৈশিষ্ট্য, অর্থাৎ মানুষ থেকে মানুষের বাচ্চা হয়, গরু থেকে গরুর বাচ্চা হচ্ছে। এটির কারণ হলো জিনগত কারণেই কিন্তু
বংশ পরম্পরা এই জীবের সকল বৈশিষ্ট্যগুলো এক জীব থেকে অন্য জীবে বয়ে চলে। জীবকোষের নিউক্লিয়াসের ভেতরে থাকে এই জিন। তুমি দুপেয়ে মানুষ নাকি চার পেয়ে বিড়াল, তোমার চুল কোকড়া নাকি সোজা, এই সকল তথ্যই কিন্তু জমা থাকে তোমার কোষের মধ্যে লুকিয়ে থাকা কোনো না কোনো জিনে। তার মানে আমাদের শরীরটি অর্থাৎ আমাদের শরীর নয়, যে কোনো জীবদেহ গঠনের মূল ভিত্তি হলো কোষ। আবার কোষের ভেতরে রয়েছে অসংখ্য জিন। এই জিনের বৈশিষ্ট্যই কিন্তু এক জীব থেকে অন্য জীবে তাদের বৈশিষ্ট্যগুলো একই রাখে। জিনের সংখ্যা সকল জীবের একই রকম হয় না। কিছু প্রজাতির প্রায় 4 লক্ষ জিন আছে। মানুষের জিনের সংখ্যা 25,000। এই জিনগুলোর মধ্যে কিছু কিছু আছে যেগুলো একটি প্রজাতির সমস্ত সদস্যের জন্য একই রকম। অর্থাৎ জিনগুলোর মধ্যে এমন কিছু প্রজাতি আছে যাদের জিনগুলো একই রকম। এসব জিনই একটি গোলাপকে গোলাপ এবং একটি কুকুরকে কুকুর হিসেবে নির্ধারণ করে। কিন্তু একটি প্রজাতির জিনগুলোর মধ্যে কিছু কিছু জিন থাকে ভিন্ন। তো ভিন্ন জিনগুলোর কারণে, যেমন যে গোলাপের জিন এবং কুকুরের জিন দুটি ভিন্ন প্রকৃতির জিন। তো আমরা একটি গোলাপ ফুলকে বিশ্লেষণ করে বলতে পারি যে এটি গোলাপ ফুল, কারণ এর জিনটির সাথে কুকুরের জিনটির পার্থক্য রয়েছে। তবে এই গোলাপ ফুলের জিনের মধ্যেও ভিন্নতা থাকতে পারে। আর এই ভিন্নতার কারণেই, এই জেনেটিক পরিবর্তনের কারণেই কিন্তু কিছু গোলাপ হয় গোলাপি রঙের আর কিছু হয় সাদা। আবার মানুষের ক্ষেত্রে বলা যায় জিনের এরকম পার্থক্যের কারণে কিছু লোকের চোখ বাদামি রঙের হয়, আবার কিছু লোকের চোখ হয় নীল রঙের। কিন্তু নীল রঙের চোখ ওলা যেই মানুষটি, আবার বাদামি চোখ যেই মানুষটি, দুটিই কিন্তু দুটি জীবই কিন্তু মানুষ। অর্থাৎ তাদের জিনগত একই হলো, তারা মানুষ। এবং মানুষের মধ্যে তাদের পার্থক্যটি হলো জিনগত পার্থক্যের কারণে তাদের চোখের রঙের ভিন্নতা আমরা দেখতে পাই। এখন জীববৈচিত্র্য পরিমাপ করতে গেলে ওই জিনগত বৈচিত্র্য বিজ্ঞানীদের সাহায্য করে। জিনগত বৈচিত্র্য পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা নিশ্চিত হতে পারেন একদল জীবের কোনগুলো একই প্রজাতির আর কোনগুলো ভিন্ন প্রজাতির। তার মানে বিজ্ঞানীরা এই জীববৈচিত্র্য পরিমাপের ক্ষেত্রে জিনকে কাজে লাগিয়ে বুঝতে পারেন এই অর্থাৎ দুটি প্রাণীর মধ্যে কোন প্রাণীটি কোন প্রজাতির তা তারা জিনের সাহায্যে বুঝতে পারেন। ফলে কোনো নির্দিষ্ট অঞ্চলে মোট প্রজাতির সংখ্যা নিরূপণে এই হিসাব কাজে লাগে। তার মানে আমরা বলতে পারি জীববৈচিত্র্য পরিমাপের ক্ষেত্রে বিজ্ঞানীরা বিভিন্ন প্রজাতির এই জিনগত বৈশিষ্ট্যকে কাজে লাগিয়ে তারা অনুমান করতে পারে যে একটি সুনির্দিষ্ট অঞ্চলে কী পরিমাণ একই জিনের প্রাণী রয়েছে। এ ধরনের বিভিন্ন গবেষণা তারা করতে পারে। বাংলাদেশের জীববৈচিত্র্য। জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি বাংলাদেশ। এর আগেও তোমরা জেনেছো যে বিশ্বের জীববৈচিত্র্যের হটস্পটগুলোর মধ্যে একটি ইন্দো বার্মা হটস্পটে বাংলাদেশের একটি অংশ রয়েছে। নাতিশীতোষ্ণ আবহাওয়া, জলবায়ু, উর্বর মাটি, বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক, অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতির এদেশে নানা ধরনের প্রাণী ও জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ আমাদের এই দেশ কিন্তু নাতিশীতোষ্ণ এবং এখানে পর্যাপ্ত সূর্যালোক, অধিক পরিমাণে বৃষ্টিপাত হয়। এই বিভিন্ন কারণে কিন্তু বিভিন্ন প্রাণী এখানে খুব সহজেই পরিবেশের সাথে খাপ খেয়ে বেঁচে থাকতে পারে। বাংলাদেশের বিভিন্ন বাস্তুতন্ত্রকে বৈশিষ্ট্য অনুযায়ী 5 ভাগে ভাগ করা যায়: উপকূলীয়, সামুদ্রিক বাস্তুতন্ত্র, মিঠা পানির বাস্তুতন্ত্র, স্থলজ বাস্তুতন্ত্র, পাহাড়ি বাস্তুতন্ত্র, মানবসৃষ্ট বাস্তুতন্ত্র। আলাদা করে বলতে গেলে সুন্দরবন জীববৈচিত্র্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আমরা সকলেই জানি। এছাড়া প্রাকৃতিক বাস্তুতন্ত্রের মধ্যে হাওড় জলাভূমি, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি এলাকা এদের সমৃদ্ধ জৈববৈচিত্র্যের জন্য বিখ্যাত। প্রজাতির সংখ্যার বিচারে বলতে গেলে এখন পর্যন্ত পাওয়া তথ্য মতে বাংলাদেশে 6,000-এর বেশি উদ্ভিদের প্রজাতির সন্ধান পাওয়া গেছে। অপরদিকে মেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রে এখন পর্যন্ত শনাক্ত করা গেছে প্রায় 1600 প্রজাতি। অমেরুদণ্ডী প্রাণীর সঠিক সংখ্যা জানা না গেলেও এই দেশে প্রকৃতি এ ধরনের জীবের বেঁচে থাকার পক্ষে অত্যন্ত অনুকূল বলে সংখ্যাটা যথেষ্ট বড় বলে অনুমান করা হয়। জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। জীববৈচিত্র্য কিন্তু বর্তমানে বিভিন্ন দূষণের কারণে ঝুঁকির মুখোমুখি হচ্ছে। তো এই জীববৈচিত্র্য যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের পরিবেশ হুমকির মুখে পড়বে এবং পরিবেশ হুমকির মুখে পড়া মানে কিন্তু পুরো পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে বলে ধরে নেওয়া হয়। পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে, যা বাস্তুতন্ত্রের ভারসাম্যের জন্য বড় হুমকি।
প্রাকৃতিক সম্পদের যথেচ্ছা ব্যবহারের ফলে বাড়ছে দূষণ, ঘটছে জলবায়ু পরিবর্তন, যার প্রভাব পড়ছে জীববৈচিত্র্যের উপর। যেমন আমি বলতে পারি, অধিক মানুষের জন্য এখন বনভূমির গাছপালা কেটে নিধন করা হচ্ছে এবং আবাসস্থল গড়ে তোলার জন্য। আবার গাছ কেটে ফেলার ফলে আমাদের অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, প্রাণী তার আবাসস্থল হারিয়ে ফেলছে। এভাবে কিন্তু বিভিন্ন ঝুঁকির সৃষ্টি হচ্ছে। এছাড়াও পৃথিবীব্যাপী অবৈধভাবে বন্যপ্রাণী পাচার ও হত্যার ফলে বিরল অনেক প্রাণী প্রায় হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ হলেও এখানেও নানা প্রজাতির ঝুঁকির মধ্যে বিভিন্ন প্রজাতিগুলো ঝুঁকির মধ্যে রয়েছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের তথ্য মতে বাংলাদেশের 1/4 জীববৈচিত্র্য বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। মূলত নগরায়ন, খাদ্য, বাসস্থানের সংস্থান, ওষুধ ও পরিধেয় বস্ত্রের উপাদান জোগাড় করার কারণে ধ্বংস করা হচ্ছে জীবের নিরাপদ আশ্রয়স্থল। অর্থাৎ বিভিন্ন ধরনের বন জঙ্গল থেকে যখন বিভিন্ন উদ্ভিদ গাছ কেটে ফেলা হচ্ছে আবাসনের জন্য, খাদ্যের জন্য, বাসস্থানের জন্য কিংবা বিভিন্ন ওষুধপত্র তৈরির জন্য, এই গাছপালাগুলো কেটে ফেলার ফলে যেমন আমাদের গাছের পরিমাণ কমে যাচ্ছে, অক্সিজেন কমে যাচ্ছে, আবার এই বিভিন্ন প্রাণীর আবাসস্থলও কিন্তু ধ্বংস হচ্ছে। মানবজাতির সকল প্রাকৃতিক সম্পদ যেমন জলাশয়, সমুদ্র, বনাঞ্চল উজাড় করছে নিজের ক্ষুদ্র স্বার্থে। এছাড়াও নানা কুসংস্কারের কারণে কিন্তু প্রতি বছর অজস্র বন্যপ্রাণী হত্যা করা হয়। প্রকৃতির জন্য উপকারী অনেক প্রাণীকে অবলীলায় হত্যার কারণে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়, তার প্রভাব পড়ে অন্যান্য জীবকুলের উপর। যেমন আমরা বলতে পারি সাপের কথা। সাপ দেখলে আমরা অনেকে খুবই আতঙ্কিত হই এবং মেরে ফেলতে চাই, অথচ সাপ আমাদের বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাপের প্রধান খাদ্য হলো ইঁদুর জাতীয় প্রাণী। ফলে সাপের সংখ্যা যদি কমে যায়, ইঁদুরের সংখ্যা কিন্তু খুবই বেড়ে যাবে। আর এই বিপুল সংখ্যক ইঁদুরের বাড়তি খাদ্য চাহিদার প্রভাব পড়বে ফসল ও অন্যান্য উদ্ভিদের উপর। আর মানুষের এরকম দায়িত্বহীন আচরণের জন্যই কিন্তু বাংলাদেশে বর্তমানে অনেক জীব বিলুপ্ত হয়ে যাচ্ছে। সুন্দরবন, পার্বত্য চট্টগ্রাম, মধুপুর ও ভাওয়ালের গড়সহ বিভিন্ন বনভূমিতে বিদ্যমান প্রাণী ও জীবজন্তু যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, তক্ষক, অজগর, বুনোহাঁস, শকুন, বুনো মহিষ, মিঠাপানির কুমির, গড়িয়াল আজ প্রায় বিলুপ্ত হতে হতে চরম হুমকির মধ্যে জীবন ধারণ করছে। অনেক জীব এদেশ থেকে হারিয়ে গেছে। শুধু তাই নয়, অনেক স্থানীয় প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে যাদের কোনো চিহ্নই আর পৃথিবীতে নেই। তো আমাদের পরিবেশ সংরক্ষণের স্বার্থে, নিজেদের জীবনের স্বার্থে, পৃথিবীকে রক্ষার স্বার্থে কিন্তু এই জীববৈচিত্র্যকে সংরক্ষণ করতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একই সঙ্গে বিপন্ন প্রজাতি, অর্থাৎ বিপন্ন বলতে যে প্রজাতি ধীরে ধীরে বিলুপ্তির দিকে যাচ্ছে, সেগুলোর আবাসস্থল রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই জীববৈচিত্র্য সংরক্ষণে এখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। পরিবেশ দূষণ, বন্যপ্রাণী হত্যা করে সেগুলো চামড়া বা হাড় দিয়ে পণ্য তৈরি, প্রাণী পাচার ইত্যাদি সমস্যার কারণে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক, আঞ্চলিক সংস্থা, সরকারি ও বেসরকারি সংস্থা এবং দেশের বাইরের খ্যাতিমান সংস্থা, জাতিসংঘ সহ নানা প্রতিষ্ঠান এই জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃদ্ধিতে উৎসাহিত করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক বনাঞ্চলকে সেখানকার অধিবাসী উদ্ভিদ বন্যপ্রাণী নিরাপদ অভয়ারণ্য হিসেবে গড়ে তোলা হয়েছে, যেখানে জীববৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে মানুষের গতিবিধি সীমিত রাখা হয়। বাংলাদেশেও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার দেশের বনাঞ্চলের কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এছাড়া জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের গাছ আহরণ বন্ধ রাখা ছাড়াও মানুষসৃষ্ট বনায়নের পুরাতন গাছ আহরণ বন্ধ রাখা হয়েছে। তার মানে জীববৈচিত্র্যকে সংরক্ষণে বাংলাদেশও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। এই পদক্ষেপগুলো এগুলোর মধ্যে অন্যতম। এরকম সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পৃথিবীর অনেক দেশে কিন্তু জীববৈচিত্র্য রক্ষায় নতুন আশার সঞ্চার হয়েছে। তবে বিজ্ঞানী এবং পরিবেশবাদী সংগঠনগুলো এসব পদক্ষেপকে আরও জোরালো করতে বলেন। শুধু সরকারি উদ্যোগ এক্ষেত্রে যথেষ্ট নয়, বরং সেই সঙ্গে প্রয়োজন মানুষের সচেতনতা। সময়ের সঙ্গে যেসব জীব ইতোমধ্যে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো হয়তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সবাই যত্নশীল হলে বর্তমান পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা হয়তো সম্ভব হবে। সেদিকে সবারই মনোযোগ দেওয়া দরকার। তাহলেই
হয়তো পৃথিবী নামক নীল গ্রহের বিস্ময়কর প্রাণ প্রাচুর্যকে আমরা কিছুটা হলেও টিকিয়ে রাখতে পারবো। তার মানে এই অধ্যায়টি পড়ে আমরা বুঝলাম জীববৈচিত্র্য আমাদের পরিবেশেরই অংশ, এবং পরিবেশকে টিকিয়ে রাখতে হলে, আমাদের নিজেদের অস্তিত্বকে বাঁচিয়ে রাখতে হলে এবং এই নীল গ্রহটিকে বাঁচিয়ে রাখতে হলে আমাদের এই জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করতে হবে। আশা করি তোমরা অধ্যায়টি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।